প্রিন্সিপালস অফ ফিনান্সের বন্ড ভ্যালুয়েশন অধ্যায়ের ক্লাস নং 3 করব। যারা এখন পর্যন্ত আমাদের ক্লাস নং 1 দেখোনি তারা অবশ্যই বন্ড ভ্যালুয়েশনের ক্লাস নং 1 দেখে এই অধ্যায়ের যাবতীয় সূত্র, বেসিক এবং ফর্মুলা সম্পর্কে একটি বেসিক ধারণা নিয়ে এসো। এরপরে ক্লাস 2তে আমরা আরেকটি অঙ্কের সমাধান করেছিলাম। তো তুমি বন্ড ভ্যালুয়েশনের অ্যাকচুয়াল সেই অঙ্কটির সমাধান দেখে এসো। আজকে আমরা বন্ধুরা কিছু ডিফারেন্ট টাইপের অঙ্ক করব। তো এইখানে প্রশ্নপত্রে বলা আছে যে জয়া লিমিটেড হ্যাজ এ 14% ডিবেঞ্চার, অর্থাৎ জয়া লিমিটেড তার রয়েছে একটি 14% সুদের হার বা কুপন সুদের হারের ঋণপত্র উইথ এ ফেস ভ্যালু, যার ফেস ভ্যালু হচ্ছে অফ টাকা 100। দেখো বন্ধুরা, ওই ঋণপত্রের ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা। তো আমি এখানে লিখলাম প্রথমে মানটা এফভি, মানে ফেস ভ্যালু, টাকা হচ্ছে 100। এরপরে আছে দ্যাট ম্যাচুয়ার্স এট পার, এটা হচ্ছে একটি সমমূল্যের। দেখো বন্ধুরা, এরপর বলা আছে ইন 15 ইয়ার্স, অর্থাৎ এর ম্যাচুরিটির সময় হচ্ছে 15 বছর। আমি এখানে লিখলাম এন এর মান 15 ইয়ার্স। তো আমরা এখানে দুটি মান পেলাম, একটি হচ্ছে এফভি আর একটি হচ্ছে ম্যাচুয়ারের মান, ম্যাচুরিটি পিরিয়ড। এরপরে দেওয়া আছে দ্য ডিবেঞ্চার, ঋণপত্রটি ইজ কলেবল। দেখো বন্ধুরা, এখানে একটি কলের মূল্য দেওয়া আছে ইন 5 ইয়ার্স, অর্থাৎ এই ঋণপত্রটি কলেবল হবে 5 বছরে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার এই ঋণপত্রটি বা এই বন্ডটি কলেবল হওয়ার মেয়াদ। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু মোট দুইটি সময় দেওয়া আছে, একটি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড এন এর মান, আর একটি হচ্ছে এই ঋণপত্রটি যতটুকু সময় কলাবেল হবে বা কলের যোগ্য হবে, অর্থাৎ এই ঋণপত্রটি যতটুকু সময় ফেরতযোগ্য হবে সেটি হচ্ছে 5 বছর। আমি 2টি বছরই লিখলাম। এরপরে বলা আছে এর টাকা 114, অর্থাৎ এই ঋণপত্রটি 5 বছর পরে ফেরতযোগ্য হবে, আর যেখানে দাম হবে 114 টাকা। এখন দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার কল্ড প্রাইস, লিখলাম কল প্রাইস 114 টাকা, আর এটা হচ্ছে আমার কলের মেয়াদ 5 বছর, এটা হচ্ছে আমার ঋণের ম্যাচুরিটি মেয়াদ 15 বছর। এরপরে দেওয়া আছে ইট কারেন্টলি সেলস ফর টাকা 105, অর্থাৎ এই ঋণপত্রটির বা এই ডিবেঞ্চারটির বর্তমানে মূল্য আছে বা বর্তমানে এটি বিক্রয় করা যাবে 105 টাকায়, অর্থাৎ এটা হচ্ছে এর বর্তমান মার্কেট প্রাইস বা সেলস ভ্যালু, বর্তমানে বিক্রয় মূল্য টাকা হচ্ছে 105। এরপরে দেওয়া আছে ক্যালকুলেট ইচ অফ দ্য ফলোইং ফর দ্য ডিবেঞ্চার, অর্থাৎ নিচের তথ্যগুলোর মান বের করো। দেখো বন্ধুরা, এইখানে আমি একটু এই এফভিটাকে লিখলাম আরভি রূপে, কারণ এইখানে আরভি বা রেসিডুয়াল ভ্যালু বা রিডেমশন বা রিডিমেবল ভ্যালুর কোনো মান দেয়া নাই, তাই আমি এখানে এফভিটাকে ধরলাম আরভি রূপে, টাকা 100। এবার দেখো বন্ধুরা, এইখানে প্রশ্নপত্রে 3টি মান বের করতে হবে, একটি হচ্ছে কারেন্ট ইল্ড, একটি হচ্ছে ইল্ড টু কল, আর একটি হচ্ছে ইল্ড টু ম্যাচুরিটি। আমি প্রথমেই করব কারেন্ট ইল্ড, অর্থাৎ চলতি উপার্জন হার। কারেন্ট ইল্ড বা চলতি উপার্জন হার বর্তমান বছরের বন্ড বা ঋণপত্র হতে প্রাপ্ত সুদকে ঋণের বর্তমান বাজার মূল্য দ্বারা ভাগ করার পরে যেই সুদের হার পাওয়া যায় বা শতকরা যেই হার পাওয়া যায় তার নাম হচ্ছে কারেন্ট ইল্ড। তো আমি এখানে তো সংজ্ঞার মধ্যেই সূত্র পেয়ে গেলাম, আমার এখানে প্রয়োজন হবে বর্তমানে বন্ড হতে প্রাপ্ত সুদ। এবার দেখো বন্ধুরা, আমি বলেছিলাম বেসিক ক্লাসে যে সুদ ধার্য করতে হয় মূলত ফেস ভ্যালুর উপরে। তো এখানে কিন্তু প্রশ্নপত্রে প্রথমেই দেয়া ছিল যে 14% ডিবেঞ্চার, অর্থাৎ এটা হচ্ছে একটি 14% এর বন্ড বা ডিবেঞ্চার, অর্থাৎ এখানে আমার সুদের হার হচ্ছে বা কুপন সুদের হার হচ্ছে 14%। আর আমি বলেছিলাম যে এই সুদের হার
ধার্য করতে হবে ফেস ভ্যালুর উপরে। এখানে আমার ফেস ভ্যালু হচ্ছে 100 টাকা, তো 100 গুণ 14% চলে আসে 14 টাকা। এটা হচ্ছে আমার ইন্টারেস্ট। এখন আমি এই ইন্টারেস্টকে ভাগ দিব বর্তমানের বন্ডের বাজার মূল্য দ্বারা বা বর্তমানে বন্ডের বিক্রয় মূল্য দ্বারা, অর্থাৎ বর্তমানে ওই বন্ডটিকে কত দামে বিক্রয় করা যাবে সেটি হচ্ছে সেলস ভ্যালু বা মার্কেট ভ্যালু, সেটি হচ্ছে 105 টাকা। লিখলাম 14 ভাগ 105। আর সংজ্ঞাতে বলা আছে যে প্রাপ্ত সুদকে বর্তমান মার্কেট ভ্যালু দ্বারা বা বর্তমানে বাজার মূল্য দ্বারা ভাগ করার পরে যেই সুদের হার পাওয়া যাবে বা যে শতকরা মানটি পাওয়া যাবে, অর্থাৎ দেখো বন্ধুরা এইখানে কিন্তু ভাগ করলে একটি ভাগফল চলে আসবে, কিন্তু যখন আমি ওই ভাগফলটিকে গুণ করব 100 দ্বারা তখন আমি পেয়ে যাব একটি শতকরা হার, আর সেটি হচ্ছে আমার চলতি উপার্জন হার। এটি হচ্ছে হার, আর হার মানে হচ্ছে শতকরা একটি রেট চলে আসবে, তাই গুণ দিলাম 100, অর্থাৎ 14 ভাগ 105 যে আসবে ভাগফলটি আমি তাকে গুণ দিব 100 দ্বারা, তাহলে চলে আসলো 1.33%। এটা হচ্ছে আমার কারেন্ট ইল্ডের অ্যান্সার। এবার দেখো বন্ধুরা, আমি এবার করব ইল্ড টু কল, অর্থাৎ যে বাট্টার হারে বন্ডের মেয়াদ পূর্তির পূর্বে ফেরতযোগ্য বন্ডের বিক্রয় মূল্য, অর্থাৎ দেখো বন্ধুরা যেই শতকরা সুদের হারে বন্ডের ফেরত মূল্য এবং সুদের বর্তমান মূল্য বন্ডের বিক্রয় মূল্যের সমান হবে সেই হারকে বলা হয় ইল্ড টু কল। এবার দেখো বন্ধুরা, এটি মূলত আমরা যে করতাম বা তোমরা অনেকেই করেছো হয়তোবা এই ফিনান্সের এবং ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ক্যাপিটাল বাজেটিং টেকনিক, সেখানে একটি কৌশল রয়েছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তো এটি হচ্ছে মূলত সে ইন্টারনাল রেট অফ রিটার্নের একটি পরিমার্জিত রূপ। তো বন্ধুরা, তো সেই ক্ষেত্রে আমরা যে সূত্র ইউজ করতাম সেই সূত্র দ্বারা এখানেও অঙ্কের সমাধান করা যায়, তথাপি বর্তমানে একটি প্রচলিত সূত্র রয়েছে, আমি সেই সূত্রটা এখানে ইউজ করলাম। আমি এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ। তো লিখলাম ইল্ড টু কল বা ওয়াইটিসি সংক্ষেপে। সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস সিপি মানে হচ্ছে কল্ড প্রাইস মাইনাস এসভি ভাগ এন। সিপি কল্ড প্রাইস প্লাস এসভি সেলস ভ্যালু ভাগ হচ্ছে 2। এবার দেখো বন্ধুরা, আমার আছে ইন্টারেস্ট 14 টাকা, লিখলাম কল্ড প্রাইস টাকা হচ্ছে 114 মাইনাস এসভি হচ্ছে 105 টাকা সেলস ভ্যালু। এবার হচ্ছে বন্ধুরা এন। এইখানে বন্ধুরা একটি বিষয় আছে যে এইখানে কিন্তু এন এর মান হবে কলের মেয়াদকালের সময়টি, অর্থাৎ কত বছরের মধ্যে বা কত বছর পর বা কত বছর সময়ের মধ্যে ওই বন্ডটি ফেরতযোগ্য হবে। তো বন্ধুরা এখানে আমার কলাবেল মেয়াদ দেওয়া আছে বা পিরিয়ড দেওয়া আছে 5 বছর। দেখো বন্ধুরা এইখানে কিন্তু দুটি আছে বছর, একটি হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড, আরেকটি হচ্ছে কলাবেল পিরিয়ড। তো আমাকে এখানে দেখতে হবে কলাবেল পিরিয়ডটি। আমি লিখলাম ভাগ 5, আর এখানে হচ্ছে আমার এই কল প্রাইস আর হচ্ছে আমার সেলস প্রাইস বা সেলস ভ্যালু এই দুটির গড়, অর্থাৎ কল প্রাইস টাকা হচ্ছে 114 প্লাস সেলস ভ্যালু টাকা হচ্ছে 105 এর গড় মানে ভাগ 2, কারণ এখানে দুইটি আছে উপাদান। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম 14, এখানে আমি বিয়োগ করে দিলাম 114 বিয়োগ 105, তাহলে চলে আসে 9। যখনই আমি উক্ত 9কে ভাগ দিব 5 দ্বারা তখন চলে আসে 1.8। আর নিচে আমি যখনই যোগ করব 114 যোগ 105 তাহলে চলে আসে আমার 219, আর যখনই আমি ওই 219কে ভাগ দিব 2 দ্বারা তখন চলে আসে 109.5। এবার দেখো বন্ধুরা, আমি যখনই যোগ করলাম 14 যোগ 1.8 15.8, যখনই আমি উক্ত 15.8কে ভাগ দিব 109.5 দ্বারা তখন চলে আসবে 0.1442। তো যেহেতু এখানে বলা হচ্ছে যে যেই সুদের হার, তো যেহেতু এটি সুদের হার বা যেহেতু এটি শতকরা হার সেহেতু আমি এটিকে গুণ দিব 100 দ্বারা, তাহলে চলে আসবে 14.43%। তো বন্ধুরা এটি হচ্ছে আমার ইল্ড টু কলের মান।
আমি এখন দেখব লাস্ট রিকোয়ারমেন্ট অর্থাৎ ইল্ড টু ম্যাচুরিটি। এবার দেখো বন্ধুরা, ইল্ড টু ম্যাচুরিটি অর্থাৎ মেয়াদ পূর্তিতে উপার্জনের হার। খুব সংক্ষেপে বলতে গেলে মেয়াদ পূর্তিতে বন্ডের উপার্জিত হার। দেখো বন্ধুরা, একজন ব্যক্তি বা একজন বিনিয়োগকারী কিন্তু কর্পোরেশনের কাছ থেকে বন্ড ক্রয় করে একটি নির্দিষ্ট বা একটি প্রত্যাশিত আয় করার জন্য। কারণ যখন সে বন্ডটি ক্রয় করে বা ঋণপত্রটি ক্রয় করে বা ডিবেঞ্চারটি ক্রয় করে, তখন সেটি প্রত্যাশা করে যে ওখান থেকে একটি বা অর্থাৎ ওই বন্ড থেকে একটি কাঙ্ক্ষিত পরিমাণ বা প্রত্যাশিত পরিমাণ আয় সে অর্জন করবে। তো দেখো বন্ধুরা, এই জন্য সে ওই বন্ডটিকে ওই বন্ডের গায়ে লেখা বা ওই বন্ডের উপরে লেখা নির্ধারিত মেয়াদকাল পর্যন্ত নিজের কাছে সুযত্নে সংরক্ষিত রাখে। তো দেখো বন্ধুরা, একজন বিনিয়োগকারী তার বন্ডটিকে বন্ডের মেয়াদকাল পর্যন্ত তার নিকট সংরক্ষণ করে একটি নির্দিষ্ট বা একটি প্রত্যাশিত আয় করার জন্য। আর এই যে আয়ের হারটি তাকে বলা হয় ইল্ড টু ম্যাচুরিটি বা মেয়াদ পূর্তিতে বন্ড হতে উপার্জিত আয়ের হার। অর্থাৎ একজন বিনিয়োগকারী সুনির্দিষ্ট মূল্যে বন্ড ক্রয় করার পরে মেয়াদ পূর্তি পর্যন্ত অর্থাৎ ওই বন্ডের মেয়াদ উত্তীর্ণ হওয়া পর্যন্ত তার নিকট ওই বন্ডের মালিকানাটি সংরক্ষণ করে এবং এই সংরক্ষণ করার ফলে সে যে আয়টি উপার্জন করে বা যে আয়ের হারটি সে উপার্জন করে, সেই উপার্জিত আয়ের হারকে বলা হয় মেয়াদ পূর্তিতে উপার্জিত হার। তো বন্ধুরা, আমি এই সম্পর্কে বিস্তারিত বলেছিলাম ক্লাস নং 1-এ। আমি লিখলাম ইল্ড টু ম্যাচুরিটি অর্থাৎ ওয়াইটিএম, ইল্ড, ওয়াই ফর ইল্ড, টি ফর টু অ্যান্ড এম ফর ম্যাচুরিটি। সূত্র হচ্ছে ইন্টারেস্ট প্লাস আরভি, বা তুমি এখানে লিখতে পারো এফ ভি। এইচ আর ভি এর মানে হচ্ছে রেসিডুয়াল ভ্যালু বা রিডিমেবল ভ্যালু মাইনাস এস ভি অর্থাৎ সেলস ভ্যালু ভাগ এন। এবার দেখো বন্ধুরা, অনেকে এখানে এফভিও ইউজ করতে পারে অর্থাৎ ফেস ভ্যালু, আর নিচে হচ্ছে আর ভি প্লাস এস ভি ভাগ 2 ইন্টু 100, কারণ এটিও তো হার। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু এই সূত্রের বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলাম ক্লাস 1-এ। আমি এখন জাস্ট একটু রিপিট করতেছি। আমি সেখানে বলেছিলাম যে এইখানে আমার সূত্রটি হবে এমন যে বন্ডের পরিশোধিত মূল্য বা রিডেমশন ভ্যালু কে আমি বিয়োগ করব সেলস ভ্যালু দ্বারা বা বিক্রয় মূল্য দ্বারা, এবং আমার যে বিয়োগফলটি আসবে আমি সেই বিয়োগফলটিকে ভাগ দিব বন্ডের মেয়াদকাল দ্বারা। অর্থাৎ দেখো বন্ধুরা, আমি প্রথমে বলেছি যে এই বন্ডের পরিশুদ্ধ মূল্য বা পরিশোধিত মূল্য অর্থাৎ রিডেমশন ভ্যালু বা রিডিমেবল ভ্যালু। দেখো বন্ধুরা, আমি এই রিডিমেবল ভ্যালু থেকে বিয়োগ করব সেলস ভ্যালু অর্থাৎ বন্ডের বিক্রয় মূল্য, এবং যে বিয়োগফলটি আসবে আমি সেই বিয়োগফলকে ভাগ দিব এন দ্বারা অর্থাৎ ওই বন্ডের মেয়াদ উত্তীর্ণের বা ম্যাচুরিটি পিরিয়ড দ্বারা। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু প্রশ্নপত্রে ছিল এই বন্ডটি হচ্ছে 15 বছর ম্যাচুরিটি, তো এখানে আমার এন হচ্ছে 15 বছর। এবার দেখো বন্ধুরা, এবং এইখানে যে ভাগফলটি আসবে আমি তার সঙ্গে যোগ করব সুদ। এটা হচ্ছে আমার প্রথম কাজ। এরপরে আমি বের কর এই বন্ডের পরিশোধ্য মূল্য এবং বিক্রয় মূল্যের গড়। তারপরে আমি প্রথমে যে মানটি বের করলাম সুদকে যোগ করার পরে সেই মানটিকে আমি ভাগ দিব এই গড় মান দ্বারা, তাহলে আমি পেয়ে যাব ইল্ড টু ম্যাচুরিটি। দেখো বন্ধুরা, আমি এখানে বললাম লাস্টে যে পরিশোধ্য মূল্য অর্থাৎ রিডিমেবল ভ্যালু আরভি এবং বিক্রয় মূল্য অর্থাৎ এসভি সেলস ভ্যালু, আমি এর গড় বের করব। আর তোমরা হয়তো সকলেই জানো যে গড় বের করার নিয়ম হচ্ছে যতগুলি সংখ্যার মোট মান আছে সবগুলি যোগ করে দিব, অর্থাৎ এখানে আরভি আর এসভি এর যা মান আছে আমি এগুলো যোগ করব, এবং আমি তারপরে ভাগ দিব ওইখানে কতগুলি মান দেয়া আছে বা কতগুলি সংখ্যার মান দেয়া আছে বা কতগুলো উৎপাদ্যের মান দেয়া আছে। এখানে আছে মোট দুইটি মান, একটি হচ্ছে আরভি আর এসভি, ভাগ দিলাম 2 দ্বারা। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম ইন্টারেস্ট 14 টাকা প্লাস আরভি বা পরিশোধ্য মূল্য সেটি হচ্ছে 100 টাকা,
অনেকে এখানে লেখে এফভি বা ফেস ভ্যালু মাইনাস এসভি, সেটি হচ্ছে 105 টাকা ভাগ এন 15 বছর গুণ 100। আর এখানে বন্ধুরা আরভি 100 প্লাস এসভি 105 ভাগ 2, কারণ গড়। এবার দেখো বন্ধুরা, আমি যখনই বিয়োগ করলাম 100 থেকে 105, তখন চলে আসলো মাইনাস ফিগার, চলে আসলো -5। আর যখনই আমি উক্ত -5 কে ভাগ দিলাম 15 দ্বারা, তখনই চলে আসলো -0.33। এবার দেখো বন্ধুরা, আমি লিখলাম 14 প্লাস -0.33, আর নিচে আমি গড় বের করব, অর্থাৎ 100 যোগ 105 চলে আসে 205। এটি হচ্ছে আমার মোট সংখ্যার যোগফল, আর এখানে মোট সংখ্যা হচ্ছে 2টি, তাহলে 205 ভাগ 2 চলে আসলো 102.5। এবার দেখো বন্ধুরা, 14 এই প্লাস এই মাইনাস, তাহলে গুণ করলে চলে আসে মাইনাস, অর্থাৎ 14 বিয়োগ 0.33, তাহলে চলে আসে 13.67। আমি এই 13.67কে ভাগ দিব 102.5 দ্বারা, তারপরে আমার ভাগফল যে আসবে আমি সেই ভাগফলটিকে গুণ করব 100 দ্বারা। কেননা এই যে আছে কারেন্ট ইল্ড বা ইল্ড টু কল বা ইল্ড টু ম্যাচুরিটি, সবগুলো কিন্তু একটি কমন বিষয়কে ইন্ডিকেট করে, সেটি হচ্ছে শতকরা হার বা হারকে। তো সেহেতু আমি এখানে গুণ করব 100 দ্বারা, কারণ যেখানেই রয়েছে হারের পদার্পণ সেখানেই দরকার সঙ্গী রূপে 100 উপস্থাপন। এবার দেখো বন্ধুরা, আমি গুণ করলাম 0.1333 এবং সামথিং, এবং গুণ দিলাম 100 দ্বারা, তখন চলে আসলো 13.34%। এবার দেখো বন্ধুরা, এইখানে একটি কনফিউশনের বিষয় আছে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা প্রায় এই বছরের মধ্যে সমস্যা করে। আমি আবারও বলতেছি বন্ধুরা, যখন তুমি করবা ওয়াইটিএম তখন তুমি কাউন্ট করবা এই ম্যাচুরিটি পিরিয়ডকে, আর যখন তুমি করবা ওয়াইটিসি তখন তুমি কাউন্ট করবা বা তখন তুমি দেখাবা কলেবল পিরিয়ডকে বা কলের মেয়াদকালকে। এবার দেখো বন্ধুরা, এইখানে কিন্তু আরেকটি বিষয় আছে, এবং সেটি হচ্ছে যে প্রায়শই এসভির মান দেয়া নাও থাকতে পারে। এবার দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে এসভির মান দেয়া না থাকে, অর্থাৎ মার্কেট প্রাইস বা সেলিং প্রাইস বা সেলস ভ্যালু দেয়া না থাকে, তখন তুমি কিভাবে এসভি কে বের করবা? তো বন্ধুরা, এই ক্ষেত্রে একটি সূত্র আছে, এবং সেটি হচ্ছে এইরূপ যে এসভি বের করার জন্য আমি এই যে ইন্টারেস্ট আমি বের করব, আমি উক্ত ইন্টারেস্টকে ভাগ দিব, আমি লিখলাম ইন্টারেস্ট, আমি উক্ত ইন্টারেস্টকে ভাগ দিব কারেন্ট ইল্ড দ্বারা। তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবা বন্ধুরা, যে যখন দেখবা যে ডেফিনেট ভাবে এসভির মান দেয়া নেই, তখন কিন্তু অবশ্যই প্রশ্নপত্রে একটি পার্সেন্টেজ দেয়া থাকবে কারেন্ট ইল্ড নামে। তো তোমরা প্রথমে বের করবা ইন্টারেস্ট এই ফেস ভ্যালুর উপরে। ইন্টারেস্ট বের করার পরে তোমরা উক্ত ইন্টারেস্টকে ভাগ দিবা কারেন্ট ইল্ড দ্বারা, তাহলে তুমি পেয়ে যাবা এসভির মান। আর যদি প্রশ্নপত্রে সরাসরি দেয়া থাকে সেলিং প্রাইস বা সেলস ভ্যালুর মান, তখন তোমাকে কষ্ট করে আর এই মানটি বের করতে হবে না। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ক্লাস নং 3। এরপরে চলে আসবে ক্লাস নং 4, যেখানে আমরা দেখাবো আরেকটি গুরুত্বপূর্ণ বোর্ড কোশ্চেনের সমাধান। তো বন্ধুরা, ক্লাস নং 4 কিন্তু অবশ্যই দেখবা আর আমাদের সাথেই থাকবা। বাই।